সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিবারের ন্যায় আবারও আমি শিক্ষামূলক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিত্যশিখী ইউটিউব চ্যানেলে। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আমরা একটি নতুন কারিকুলামের আঙ্গিকে পাঠ্যপুস্তক পেতে যাচ্ছি এবং ইতিমধ্যে অনেকের কাছে অনেক প্রতিষ্ঠানে বই পৌঁছানো শুরুও করেছে। আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের সেই মূল্যায়ন পদ্ধতি, বিষয় কাঠামো, সময় বন্টন এই বিষয়গুলো রয়েছে। এটা আমাদের সবারই জানা দরকার, কারণ এটির মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। সুতরাং আজকের এই ভিডিওটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্যে, আমাদের প্রত্যেকটি সম্মানিত শিক্ষকদের জন্যে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জানা থাকলে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের পাঠদান সহ আমাদের যে সারা বছরের যে একটি মূল্যায়ন সেটি কিভাবে চলবে সেটি আমরা জানতে পারবো এবং সেভাবে আমরা এই কাজগুলি করতে পারবো। সুতরাং সবাইকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর হ্যাঁ, এক্ষেত্রে একটু মনে করিয়ে দিতে চাই, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্যে, যাতে করে আপনারা আমার নতুন নতুন ভিডিও আপলোড হলেই আপনারা বুঝতে পারেন, যাতে করে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। আমরা প্রথমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি আমরা বিষয় ও নম্বর বন্টন নিয়ে। বিষয় ও নম্বর বন্টন, এক্ষেত্রে আপনারা 2025 সালের জন্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 10টি বিষয় পাচ্ছেন। বিষয়গুলোর নাম যদি আমি একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটি যেখানে যেটি প্রযোজ্য। আরেকটি রয়েছে আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু কারিকুলা, সঙ্গীত, এর যে কোনোটি থেকে একটি। এভাবে আমাদের 10টি সাবজেক্ট রয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো এই যে বই রিসিভ করা শুরুও করেছেন। আমরা এরপরে যদি সেটি দেখতে চাই যে এখানে সাপ্তাহিক পিরিয়ড রয়েছে কয়টি, আপনারা সাপ্তাহিক পিরিয়ড হিসেবে এখানে উল্লেখ করা রয়েছে। এই হিসেবে আপনাদের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা নির্ধারণ করা এবং আপনাদের প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ পাঠদানের বিষয়টি নিজেরা ভাবতে হবে। আমরা এখানে বরাদ্দকৃত নম্বরের সব মিলিয়ে যদি আমরা দেখি 800 নম্বরের বরাদ্দকৃত নম্বর রয়েছে, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 800 নম্বরের পরীক্ষা হবে। এবং সেখানে পিরিয়ড সংখ্যা যদি আমরা দেখি, পিরিয়ড সংখ্যা রয়েছে সাপ্তাহিক ভিত্তিতে এটি 30টি সাপ্তাহিক ভিত্তিতে, এবং এখানে উল্লেখ করাই রয়েছে কোন বিষয়ে কয়টি পিরিয়ড সংখ্যা থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে এখানে বাংলা প্রথম পত্রে 3টি সপ্তাহে হবে, দ্বিতীয় পত্রে রয়েছে 2টি, এভাবে ইংরেজিতে
রয়েছে 4টি, ইংরেজি দ্বিতীয় পত্রে রয়েছে 2টি, গণিতে রয়েছে 5টি, বিজ্ঞানে রয়েছে 5টি। এভাবে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হিসেবে মোট 30টি বিষয় থাকবে, এভাবে উল্লেখ রয়েছে। আবার আমাদের যে ক্লাস রুটিন রয়েছে, ক্লাস রুটিনে আমরা সেভাবে এই বরাদ্দকৃত নম্বর বন্টনটি বিভাজন করতে পারবো। আমরা এর সাথে সাথে যদি দেখার চেষ্টা করি যে আমরা বিষয় নম্বর বন্টন সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তো দেখলাম, মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে হবে। মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে আপনারা জানেন যে এর আগে যেটি ছিল সেটি পরিমার্জিত হয়ে নতুনভাবে মূল্যায়নের নির্দেশনা দিয়েছে। যদিও এটি আমাদের পূর্বে ছিল 2012 সালের কারিকুলাম যেটি ছিল সেখানে ছিল, সেই একই রকমের ভাবে এখানে মূল্যায়ন পদ্ধতিটা আসছে। সেটি হচ্ছে যে 2টি পদ্ধতিতে মূল্যায়ন হবে, একটি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন, আরেকটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। লিখিত সামষ্টিক মূল্যায়নে এটি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় এই 2টি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন কার্যক্রমটি হবে। এবং আরেকটি হচ্ছে যে ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা উল্লেখ করছি। আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়টি রয়েছে, ধারাবাহিক মূল্যায়নে আমরা ধারাবাহিক মূল্যায়নে কোর্স ভিত্তিক মূল্যায়ন হিসেবে রয়েছে শ্রেণীর কাজ, রয়েছে অনুসন্ধানমূলক, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী পরীক্ষা। তাহলে আমরা মূল্যায়ন পদ্ধতিতে দেখতে পেলাম যে লিখিত সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন এই 2টি উপায়ে হবে, যেখানে লিখিত সামষ্টিক মূল্যায়নে রয়েছে 2টি পরীক্ষা, একটি অর্ধবার্ষিক আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এবং ধারাবাহিক মূল্যায়নের যে এরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করলাম। আমরা এরপরে একটু দেখার চেষ্টা করি সাপ্তাহিক পিরিয়ড ও সময়সূচি। সেই হিসেবে আমাদের এখানে শিফট ভিত্তিক যদি বলা হয়, যে সমস্ত প্রতিষ্ঠানে এক শিফটের মাধ্যমে স্কুলটি হয় সেখানে একটি সময়সূচির বিষয় বলা হয়েছে। আবার 2 শিফটের স্কুল যেখানে, সেখানে আবার অন্যভাবে সময়সূচির কথা বলা হয়েছে। আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে এক শিফটের স্কুলে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন 6 পিরিয়ড হবে এবং সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টা পিরিয়ড হবে এবং সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে, অর্থাৎ আমরা যে সমাবেশ করি, অ্যাসেম্বলি করি, সেটির মেয়াদ হবে 15 মিনিট এবং টিফিনের বিরতি হবে 35 মিনিট। আমরা এক শিফটের স্কুলের ক্ষেত্রে যেমনটি বলেছি যে এখানে মোট সময় হবে 6 ঘন্টা। 6 ঘন্টার হিসেবে আপনার প্রতিষ্ঠানটি শুরু থেকে কটায় শুরু করতে হবে সেটি আপনি আপনার মতো করে নির্ধারণ যদিও করে থাকেন কমিটির মাধ্যমে, সেক্ষেত্রে 15 মিনিটের অ্যাসেম্বলির মাধ্যমে টিফিন বিরতি 35 মিনিট দিয়ে এবং প্রথম পিরিয়ড 60 মিনিট থেকে পরবর্তী পিরিয়ড সময় 50 মিনিটের করে প্রতিদিন 6 পিরিয়ডের হিসেবে যে টাইমে প্রতিষ্ঠানটি ছুটি হওয়ার বিষয় সেভাবে আপনার ক্লাস রুটিন করার বিষয় রয়েছে। আপনি সেভাবে বিষয়টি ভাবতে পারেন। এরপরে যদি আমরা আসি 2 শিফটের স্কুলের ক্ষেত্রে, 2 শিফটের স্কুলে রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6 পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট। একটু ডিফারেন্স রয়েছে এক শিফট থেকে 2 শিফটের স্কুলে। এবং দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 40 মিনিট, টিফিনের বিরতি থাকবে 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট, যেখানে এক শিফটের স্কুলে ছিল 6 ঘন্টা, আর 2 শিফটের স্কুলে প্রতি শিফটের জন্য মোট সময় হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। আমি যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে সময়সূচি, সাপ্তাহিক পিরিয়ড ও সময়সূচি রয়েছে সেটি যদি আরেকবার দেখার চেষ্টা করি সারসংক্ষেপ হিসেবে, তাহলে এক শিফটের স্কুলের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে মোট 30টি পিরিয়ড হবে এবং 6 ঘন্টার ব্যাপ্তি থাকবে স্কুলের ডিউরেশনটা।
এবং প্রথম পিরিয়ড হবে 60 মিনিটের, পরবর্তী পিরিয়ড সমূহ হবে 50 মিনিটের করে, এবং সেখানে 15 মিনিটের অ্যাসেম্বলি এবং টিফিন বিরতি হচ্ছে 35 মিনিটের। 2 শিফটের স্কুলের ক্ষেত্রে রয়েছে যে 6 পিরিয়ড হবে, 30টি পিরিয়ড হবে সপ্তাহে, এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট, দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি হচ্ছে 15 মিনিট, এবং প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট করে। আমরা এবার চলে যাব নবম ও দশম শ্রেণীর জন্যে। সেখানে গ্রুপ ভিত্তিক বিষয়, নম্বর, পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন, এটি আমরা এবার একটু দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নবম ও দশম শ্রেণীতে রয়েছে গ্রুপ ভিত্তিক এখানে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আপনারা আমার স্ক্রিনে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সকল শাখার জন্য আবশ্যিক বিষয় রয়েছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, গণিত, এবং ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, শিব বৌদ্ধ ধর্মের যে কোনো একটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। এরপরে আবশ্যিক বিষয়সমূহের ক্ষেত্রে মোট নম্বর হচ্ছে 750, যেখানে আপনার সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হবে 20টি। এবার আমরা যদি শাখা ভিত্তিক বিষয়গুলো দেখার চেষ্টা করি, সেখানে বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় রয়েছে। বিজ্ঞান শাখার মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যে কোনো একটি, আর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপরে মানবিক শাখার জন্য আবশ্যিক বিষয় রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান এখান থেকে। এরপরে ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয়সমূহের ক্ষেত্রে রয়েছে ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। আর সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়, যেটা আমরা চতুর্থ বিষয় হিসেবে বিবেচিত করি, সেটি হচ্ছে যে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড বা শারীরিক শিক্ষা ও ক্রিয়া। এছাড়া আরও একটি রয়েছে, সেটি হচ্ছে যে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু কারুকলা, সঙ্গীত। এভাবে আমাদের বিষয়গুলোর মধ্যে শাখাভিত্তিক নম্বর ও পিরিয়ড সংখ্যা হচ্ছে মোট 500, যেখানে সাপ্তাহিক ভিত্তিতে এখানে পিরিয়ডের বিষয়টি বলা হয়েছে 15, আর আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হচ্ছে 1250, অর্থাৎ টোটাল মিলিয়ে যেখানে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা রয়েছে টোটাল মিলিয়ে 35টি। সুতরাং আমরা এখানে বিষয়গুলো দেখতে পেলাম। এরপরে আমরা যদি দেখা সাপ্তাহিক পিরিয়ডের সময়সূচি, সেক্ষেত্রে সাপ্তাহিক পিরিয়ডের সময়সূচির ক্ষেত্রে আমরা ষষ্ঠ অষ্টম শ্রেণীর ক্ষেত্রে যেমনটি দেখেছিলাম শিফট ভিত্তিক, এখানেও আমরা শিফট ভিত্তিক যদি বলার চেষ্টা করি, তাহলে এখানে এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টা করে পিরিয়ড হবে, যেখানে সপ্তাহে 35টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 50 মিনিট, যেটা ষষ্ঠ অষ্টম শ্রেণীতে ছিল। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট এবং টিফিনের বিরতি 35 মিনিট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অষ্টম শ্রেণীতে সেখানে পিরিয়ড ছিল 6টি, কিন্তু নবম থেকে দশম শ্রেণীতে এখানে প্রতিদিন পিরিয়ড হবে 7টি, এবং সপ্তাহে 35টি পিরিয়ড হবে, সেখানে ছিল 30টি পিরিয়ড। আর বাকি যে বিষয়গুলো, যেমন পিরিয়ডের ব্যাপ্তি, প্রথম পিরিয়ডের ব্যাপ্তি, কিংবা অ্যাসেম্বলি টাইম অথবা টিফিন বিরতি, এবং পরবর্তী পিরিয়ডগুলোর যে ব্যাপ্তি, সেগুলো কিন্তু সব একই রয়েছে। এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে সেখানে মোট যে সময় ছিল 6 ঘন্টা, আর এখানে এক শিফটে স্কুলের ক্ষেত্রে সময় এসছে কিন্তু 6 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ একটি পিরিয়ড বেড়েছে। একইভাবে 2 শিফটের স্কুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টি পিরিয়ড, সপ্তাহে 35টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট,
দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট এবং টিফিনের বিরতি হবে 15 মিনিট। এভাবে সময় বিভাজন করা হয়েছে। আমাদের ক্লাস রুটিনটাও সেভাবে বিভাজন করে নিতে হবে। আমরা এবার একটু চলে যাব। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদেরকেই নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। আর শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে যে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে। অর্থাৎ আমাদের পূর্বিকার যে 2012 সালের কারিকুলামের আঙ্গিকে যেভাবে বিভাজনটি একেবারেই হুবহু সেভাবে বিভাজনটি রয়েছে। আমরা এবার চলে যাব ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বন্টন নিয়ে একটু আলোচনায়। ধারাবাহিক মূল্যায়ন আমরা যে বিষয়টি দেখেছিলাম, এটি মূলত যদি আমরা বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো ছিল, বিষয়গুলোর পরিচিতি, সেখানে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা কয়টি হবে, তারপরে মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রে কেমন কি হবে, সে বিষয়গুলো জানার চেষ্টা করছি। আমরা নবম থেকে দশমের ক্ষেত্রে প্রায় একই রকম, সেখানেও রয়েছে সেই সামষ্টিক যে মূল্যায়ন, সেটিও যে অর্ধবার্ষিক কিংবা বার্ষিক অথবা দশম শ্রেণীর ক্ষেত্রে প্রি টেস্ট, টেস্ট, এই বিষয়গুলো আসছে। আর এখানেও রয়েছে কিন্তু ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি। আমরা পর্যায়ক্রমে একটু দেখার চেষ্টা করছি। ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন, সেখানে যেটি রয়েছে, আমরা ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টনে দেখতে পাচ্ছি এখানেও সেই ষষ্ঠ অষ্টম শ্রেণীর যেমনভাবে রয়েছে এখানেও সেই একইভাবে। তবে এখানে নম্বর বন্টনটি কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটি কেমন, যে শ্রেণী কাজের জন্য 20 নম্বর, তারপর অনুসন্ধান কাজ বা ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, এই কাজের জন্য রয়েছে 10 নম্বর। শ্রেণী অভিক্ষা, এখানে রয়েছে 20 নম্বর। অর্থাৎ মোট এই 50 নম্বরের একটি ধারাবাহিক মূল্যায়ন নিতে হবে আমাদের বছর পর্যন্ত, পুরোটা বছরে। এবং প্রত্যেকটি সাময়িকী যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার এই বিষয়ের সাথে এগুলো শ্রেণীকক্ষে চলমান থাকবে, শ্রেণী কার্যক্রমের সাথে। আমরা এবার যদি দেখার চেষ্টা করি শ্রেণী কাজের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলোতে কি কি রয়েছে। শ্রেণী কাজের অন্তর্ভুক্ত, আমরা শ্রেণীর মধ্যে যে কাজগুলো করি সেই কাজের সাথে সম্পর্কযুক্ত। সেখানে রয়েছে প্রশ্নের উত্তর লেখা। আমরা শ্রেণীকক্ষে যখন কোনো কিছু লিখতে দিই, সংক্ষিপ্ত উত্তর লেখা, তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, এগুলো আমরা শ্রেণীকক্ষে যখন লিখতে দিই সেটি এই কাজের অন্তর্ভুক্ত হতে পারে। মৌখিক উপস্থাপনা, শ্রেণীকক্ষে আমরা বিভিন্ন সময় গল্প কিংবা কবিতা এগুলো উপস্থাপন করতে দিই, কিংবা আমরা কোনো কিছু রিডিং পড়তে দিই, সেগুলো এর মধ্যে চলে আসছে। ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি বা এই জাতীয় বিষয়গুলো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আঁকতে দিই, সেগুলো আসতে পারে। শ্রেণী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমার টিচিং স্ট্র্যাটেজির মধ্যে আমরা কখনো দলগত কাজ, কখনো জোড়ায় কাজ, এই কাজগুলো আমরা করতে দিয়ে থাকি, সেগুলোর মধ্যে আসছে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ভূমিকাভিনয়, ব্যবহারিক কাজ, কিংবা এখানে রয়েছে আরও একটি আরবি, সংস্কৃত ও পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের শ্রেণী কাজের অন্তর্ভুক্ত। তা আমরা যখন ব্যবহারিক কাজগুলো, ব্যবহারিক না, সেটা হচ্ছে যে ধারাবাহিক মূল্যায়নের যে কাজগুলো করি, সেই কাজের মধ্যে শ্রেণী কাজ যেটি রয়েছে, আমরা যে কয়েকটি কাজের বিষয় দেখেছিলাম, যেমন শ্রেণীকাজ, শ্রেণীকাজের বিষয়টি আমরা দেখলাম, শ্রেণীকাজে কোন কোন বিষয় আসতে পারে সেটি কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা দেওয়া হয়েছে। এরপরে আমরা অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো, সেগুলো যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন সেখানে রয়েছে কি, যে এবং বলেই দেওয়া আছে যে শুধুমাত্র মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর চিন্তন, দক্ষতা, সৃজনশীলতার বিকাশ ঘটে এমন কাজ তাদেরকে দিতে হবে, যাতে করে তারা হাতে কলমে এই কাজগুলো করতে পারে এবং এর মাধ্যমে তাদের চিন্তন দক্ষতার জায়গাটি আরও প্রস্ফুটন ঘটাতে পারবে। ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধান কাজ ও প্রতিবেদন প্রণয়ন, উপস্থাপনা ইত্যাদি। এবং এক্ষেত্রে যদি আমরা মনে করার চেষ্টা করি, আমরা কিন্তু এক সময় একটি গাছ বৃক্ষরোপণের উপরে একটি প্রজেক্টের কাজ সম্পন্ন করেছিলাম। চমৎকার একটি টপিকস। এভাবে আমরা শিক্ষার্থীদের কিন্তু কাজগুলো করাতে পারি। তাদের দক্ষতা, তাদের ফিল্ড পর্যায়ের অভিজ্ঞতা, এগুলো কিন্তু
তৈরি হয়। আমরা এরপরে যদি আসি শ্রেণী অভিক্ষার মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। শ্রেণী অভিক্ষার মধ্যে দেখেন লিখিত ব্যবহারিক কাজ আসবে। শ্রেণী অভিক্ষা ক্লাসরুমের মধ্যে ক্লাস পিরিয়ডের মধ্যে এই কাজগুলো ঘটবে, সেটি হচ্ছে যে লিখিত ব্যবহারিক কাজ। তারপরে আসতে পারে লিখিত অংশের জন্য লিখিত অংশের জন্য কি আসতে পারে, নির্বাচনধর্মী বা সরবরাহধর্মী উভয়ই হতে পারে। যেমন বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হতে পারে, রচনামূলক প্রশ্ন হতে পারে, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি হতে পারে। আরেকটি কি আছে, শ্রেণী অভিক্ষা প্রথম পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণী অভিক্ষাটা প্রথম পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণী অভিক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটি যে একেবারে পুরো 6 ঘন্টা ব্যাপী যদি পরীক্ষাটির বিষয় ভাবি তাহলে কিন্তু ঠিক হবে না। আমরা যেহেতু এটি শ্রেণী অভিক্ষা, অর্থাৎ আমার ক্লাস টাইমের মধ্যে এটিকে সম্পন্ন করার বিষয়টি ভাবতে হবে এবং সেভাবে আমার প্রশ্ন তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদেরকে সেভাবে আগের থেকে প্রস্তুতি নেওয়াতে হবে। এইভাবে আমরা শ্রেণী অভিক্ষার কাজটি শেষ করতে পারি। সর্বোপরি এবং ওভারঅল যদি আমরা একটি মূল্যায়ন নির্দেশনা দেখার চেষ্টা করি, মূল্যায়ন নির্দেশনাটি কিভাবে হবে একেবারে সারসংক্ষেপ হিসেবে, তাহলে আমরা মূল্যায়ন নির্দেশনাটি একটু দেখার চেষ্টা করি। মূল্যায়ন নির্দেশনা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমাদের এই যে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রমটি চালালাম বা করলাম শিক্ষার্থীদের 50 নম্বরের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্র নির্বাচন করে, এই ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমি আমার যে প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড রয়েছে প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য, প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডে এই ধারাবাহিক মূল্যায়নের নম্বর বা রিপোর্টটি দেখাতে হবে, প্রাপ্ত নম্বর দেখাতে হবে। তবে এটি শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আমি যে সামষ্টিক মূল্যায়ন করছি অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পরীক্ষার মাধ্যমে, সেটির সাথে এই যে ধারাবাহিক মূল্যায়নটি আমরা করলাম 50 নম্বরের ভিত্তিতে, এটির সাথে ওইটার কিন্তু একেবারেই কোনো প্রভাব ফেলানো যাবে না। এখানে সম্পূর্ণভাবে আলাদাভাবেই ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বরটি উল্লেখ করতে হবে। কিন্তু আমার যে ফলাফল মূল যে ইসের পরে সামষ্টিক মূল্যায়নের পরে যে ফলাফলটি তৈরি হচ্ছে বা গ্রেড নির্ধারণ হচ্ছে, সেটার সাথে এটাকে কিন্তু মেলানো যাবে না। এটি স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা রেজাল্ট তৈরি করার সময় বিষয়টি অবশ্যই দৃষ্টিতে রাখব। এবং এখানে আরও একটু ফ্লেক্সিবল করে রাখা হয়েছে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে স্ব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারেন। এটি প্রতিষ্ঠানের একটু ফ্লেক্সিবল করে রাখা হয়েছে। আপনাদের অবস্থার প্রেক্ষিতে যদি সেরকম মনে হয় আপনারা সেভাবে করে রাখতে পারবেন ক্লাস রুটিনে। এবং বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাদের যখন ক্লাস রুটিন তৈরি করা হয়, ক্লাস রুটিনে এই বিষয়টি ক্লাস রুটিন যখন তৈরি করা হবে তখন এই বিষয়টির জন্য অবশ্যই একটু স্মৃতিতে রাখা হয় যে আমাদের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে বা অপেক্ষাকৃত আমরা বলে থাকি কাঠিন্য বিষয়, যেমন ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞান, এগুলো সাধারণত টিফিনের আগে যাতে অন্তর্ভুক্ত করা যায় সেটি একটু মাথায় রেখে আমাদের ক্লাস রুটিনটি তৈরি করতে হবে। তাহলে আমরা মোটামুটি দেখতে পেলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের 2025 সালে 2012 সালে কারিকুলামের আঙ্গিকে যে বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত হয়েছে, মূল্যায়ন ব্যবস্থার যেটি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো দেখার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও মনে করে দিতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্যশিক্ষী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শিক্ষা সংক্রান্ত নতুন নতুন ধারণা পেতে আপনাদেরকে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।